একটু অন্য রাজনীতির গল্প শোনাবো, অন্য এক রাজনীতিকের গল্পও শোনাবো। প্রত্যেকদিন আমাদের চারপাশে যেসব নিয়ে আমরা আলোচনা করি, প্রতিদিন আমাদের চারপাশটা এত খারাপ হয়ে যাচ্ছে কেন বারবার বলি। আজ ঠিক তারই মধ্যে এক অন্য রাজনীতি, অন্য রাজনীতিককে নিয়ে একটু কথা বলবো, আলোচনা করব। মন ভালো হয়ে যায় এই ঘটনাগুলো সামনে আসলে। মনে হয় না, সবটা এখনো অন্ধকার নয়, অন্য কিছু, অন্যরকম কিছু যা মানুষের জন্য ভালো, তেমন কিছু এখনো আছে। ভেবে দেখুন তো, নিউ ইয়র্ক আমাদের স্বপ্নের শহর, মার্কিন মুলুকের শহরটা তো সবার কাছে একটা স্বপ্নের শহর, কিন্তু সেই নিউ ইয়র্কে অনেক অনেক কিছু আছে যেগুলো মানুষের যন্ত্রণার, মানুষের কষ্টের। সেই কষ্ট, সেই যন্ত্রণাকে আড়াল করে রাখা হয়েছিল। একজন এসে সেই কষ্ট, সেই যন্ত্রণার কথাগুলো বললেন এবং বললেন যে এই কষ্ট, এই যন্ত্রণাগুলোকে মেনে নিতে হবে, এগুলোকে স্বীকার করে এই কষ্ট দূর করবার দায়িত্ব নিয়েই নতুন করে এই শহরটাকে সাজাতে হবে। নিউ ইয়র্ককে আমরা নতুন করে চিনলাম এই যে রাজনীতিকের কথা বলছি তার ভাষ্যে, তার আচরণের মধ্য দিয়ে। হ্যাঁ, নিউ ইয়র্কে সম্ভাব্য মেয়র হতে যাচ্ছেন, এখনো বলছি সম্ভাব্য, অনেকটা পথ তিনি পেরিয়ে গেছেন, সম্ভাব্য মেয়র হতে যাচ্ছেন জাহরিন মামদানি। ভারতীয় বংশোদ্ভূত, তার মায়ের নাম মীরা নায়ার। আপনারা অনেকেই চেনেন মীরা নায়ারকে, তার ছবি সালাম বোম্বে কিংবা ওই মিসিসিপি মাসালা, নেমসেক, এই সমস্ত ছবি দিয়ে তিনি রীতিমতো চর্চায় এসেছিলেন। মীরা নায়ার এবং বিশিষ্ট অধ্যাপক ও সমাজতাত্ত্বিক মেহবুব মামদানির সন্তান এই জাহরিন মামদানি, তিনি সম্ভাব্য নিউ ইয়র্কের মেয়র, একদম এটা নিশ্চিত হয়ে গেছে। আপনারা সকলেই জানেন যে নিউ ইয়র্কের যে মেয়র নির্বাচন পদ্ধতি, ও দেশের নিয়ম অনুযায়ী ডেমোক্র্যাট এবং আর একটা দল, তাদের মিলিত লড়াইয়ের মধ্য দিয়ে হয় এবং একাধিক পর্যায়ে আছে। প্রথম পর্যায়ে যখন শুরু হয় খুব কম ভোট পেয়েছিল মামদানি, তারপরে একটু একটু করে এখন 52%, যা মনে করা হচ্ছে যে আগামী নভেম্বর মাসের প্রথম সপ্তাহে নির্বাচনের মধ্য দিয়ে তিনি হয়তো নিউ ইয়র্কের মেয়রের চেয়ারে বসে পড়বেন। কি বলছেন এই মামদানি? অদ্ভুত অদ্ভুত কথা বলছেন। তিনি বলছেন যে নিউ ইয়র্কে ঠিক এই মুহূর্তে আবাসনের সমস্যাটা মারাত্মক সমস্যা, অনেক মানুষ এখানে থাকতে পারে না, গৃহচ্যুত হয়েছে, এত এত দাম, এত ভাড়া, মানুষ থাকতে পারে না। তিনি বলছেন সবার জন্য থাকবার ব্যবস্থা হবে না কেন, শুধুমাত্র ধনকুবের, শুধুমাত্র ব্যবসায়ী, বিরাট বিরাট পয়সাওয়ালারাই সব কিছু ভোগ করবে, আর যাদের পয়সা নেই তারা কি করবে, কোথায় যাবে? তাদের জন্য রাষ্ট্র বা ব্যবস্থাপনা ভাববে না কেন? তিনি বলেছেন তিনি ভাববেন, তিনি মেয়র হলে মানুষের কথা ভাববেন এবং তিনি অনেক মানুষকে একত্রিত করতে পেরেছেন। আমরা সবাই জানি, আমাদের এদেশের অভিজ্ঞতার সূত্র ধরেই আমরা জানি যে নির্বাচনে লড়তে গেলে প্রচুর পয়সা লাগে, ধনকুবেরদের সঙ্গে লড়া, ভেবে দেখুন তো, মার্কিন মুলুকে দাঁড়িয়ে নির্বাচনে লড়া এবং মানুষকে প্রভাবিত করা, কত কত ডলার, কত কত টাকা নেই। মামদানি সে টাকা নেই, কিন্তু তিনি সাধারণ মানুষের কাছে গিয়ে একটু একটু করে অর্থ সংগ্রহ করেছেন। একেবারে আমরা যেভাবে ভাবি যে অন্যরকম সংবাদ সম্প্রচার করব, ক্ষমতার কাছে আত্মসমর্পণ করব না, তার জন্য মানুষের কাছে যাওয়া, মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করা, ঠিক সেভাবেই রাজনীতিক হয়ে উঠতে চেয়েছেন মামদানি। তিনি তার মতো করে সাজিয়েছেন এবং তাতে অনেক মানুষের আস্থা পেয়েছেন। যে নিউ ইয়র্কের আমরা চিনতাম একদম অন্য ভাষ্যে, মামদানির ভাষ্য থেকে একদম অন্য নিউ ইয়র্ক আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। ব্যাপক সমস্যা আছে, কর্মচ্যুতির সমস্যা আছে, ঠিকঠাক বেতন না হওয়ার সমস্যা আছে, ভাড়া দিতে না পেরে গৃহচ্যুত হওয়ার সমস্যা আছে। এই সমস্যাটা ব্যাপক, কিন্তু সেটা সামনে আসে না, সামনে আসতে দেওয়া হয় না। ধনকুবেররা রয়েছে, তারা তাদের অর্থ দিয়ে বাইরেটা খুব সুন্দর করে সাজিয়ে রাখে, সেই সাজিয়ে গুজিয়ে রাখা সৌন্দর্য ছাড়িয়ে আসল সত্যটা বার করে দিয়েছেন মামদানি। তিনি বলেছেন আমি লড়তে হলে এদের জন্য লড়বো, এদের জন্য স্বপ্ন দেব। এবং নিউ ইয়র্কের মতো জায়গায় দাঁড়িয়ে তিনি বলছেন ওখানে পরিবহন, ট্রাম ভাড়াটা ফ্রি করে দেব, ফ্রি করে দেওয়া হবে এবং
স্বাস্থ্য পরিষেবা সাধারণ মানুষের জন্য সরকারকে দেখতে হবে, ব্যবস্থাপনার দায়িত্ব নিতে হবে। এসব শুনে এই ভদ্রলোকের উপরে ব্যাপক চটেছেন ওখানকার প্রচলিত যারা ট্র্যাডিশনাল রাজনীতি করেন তারা বলছেন এ তো একেবারে উন্মাদ, পাগল, এবং কেউ কেউ বলছেন কোট আনকোট বামপন্থী, কমিউনিস্ট, এ দেশটাকে ধ্বংস করে দেবে। সত্যিই তো, সব মানুষের খেতে পাওয়ার অধিকারের কথা বললে, সব মানুষ ভালো থাকবে এই কথা বললে আজকের দিনে তাকে পাগল বলে মনে হওয়া তো স্বাভাবিক, বিশেষ করে মার্কিন মুলুকে এইরকম একটা জায়গা। কিন্তু তবু হাল ছাড়েননি, তিনি তার লড়াই চালিয়ে যাচ্ছেন। মামদানি এক অন্য স্বপ্ন দেখাচ্ছেন এবং তিনি মানুষের আস্থা অর্জন করেছেন। একটা ব্যাপক অংশের মানুষ তার পাশে দাঁড়িয়েছেন, তার জন্য প্রচার করছেন, তার সঙ্গে এসেছেন। অনেকে ভয় পাচ্ছেন, কিন্তু মামদানি তার মতো করে চালিয়ে যাচ্ছেন। আমাদের দেশের যারা রাজনীতির অল ইন্ডিয়া রয়েছেন তারাও না মামদানির এই উত্থানকে মেনে নিতে পারছেন না। তারাও ভেবে দেখুন, অন্য দেশে গিয়ে আমাদের বংশোদ্ভূত বা ভারতীয় বংশোদ্ভূত কেউ যদি নাম ডাক করেন, তাকে আমাদের লোক বলবার জন্য কত এগিয়ে আসবার কত আগ্রহ, সেই ক্রেডিট বা সেই তার সাফল্যের সঙ্গে নিজের সাফল্যকে জুড়ে নেবার কত আগ্রহ। কিন্তু এক্ষেত্রে আমাদের শাসক দল বিজেপির যে আইটি সেল আছে তারা প্রচার করতে শুরু করে দিয়েছে যে ও আসলে জেহাদি। যেহেতু ধর্ম পরিচয় মুসলিম, ভাবুন ধর্ম পরিচয় মুসলিম, সুতরাং জেহাদি হবেন এবং উনি সবার জন্য সমান ব্যবস্থার কথা বলে সেটা মান্যতা পাবে কেন? ইতিমধ্যেই গাজায় যেভাবে মানুষ মারা হয়েছে তার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন এই মামদানি। পরিষ্কার বলেছেন যে ইসরায়েলের যিনি সর্বাধিনায়ক সেই নেতা নেতানিয়াহুকে পরিষ্কার বলেছেন গণহত্যাকারী, এবং এটাও বলেছেন আমি মেয়রের চেয়ার বসলে তিনি যদি কখনো নিউ ইয়র্কে আসেন আন্তর্জাতিক ফৌজদারি আইন মেনে তার বিচারের ব্যবস্থা করব, তাকে জেলে পাঠাবো। এই রকম কথা বলবার সাহস আছে। স্বাভাবিকভাবেই তার সম্পর্কে ডোনাল্ড ট্রাম্প গতকালই জানিয়েছেন এটা রীতিমতো পাগল, বলছে উন্মাদে, একে কিছুতেই আমাদের দেশের মতো একটা জায়গায় আনা যায় না, ক্ষমতায় একে কিছুতেই আনা যায় না। কিন্তু তবুও বলে চলছেন, মামদানি থামছেন না। অনেকটা যেন ওই শক্তি চট্টোপাধ্যায়ের কবিতার লাইনের মতো তিনি সবাইকে দেখিয়ে দেখিয়ে বলছেন যে স্পর্ধা, হ্যাঁ স্পর্ধা আমি দেখাই, কারণ ওটা আমার আসে। এইভাবেই এক অন্য রাজনীতিকের গল্প। কিন্তু মোদ্দা কথা হচ্ছে আমরা এটাকে বুঝতে চাইছি কেন? বুঝতে চাইছি আমি আমার অনুষ্ঠানে বারবার করে যে আলোচনাটা করি যে মানুষকে পাওয়া যায় না, আসলে বিকল্প কিছু বললে যদি বিকল্প ভাবনা থাকে, সেই ভাবনা যদি অনেক মানুষকে টানা যায় তাহলে অনেক কিছু হয়। এবং মামদানি দেখিয়ে দিয়েছেন যে সম্ভব, বিকল্প কিছু একেবারে নির্দিষ্ট করে বললে মানুষকে স্বপ্ন দেখানো সম্ভব। এখনো মানুষ অন্যরকম ভাবনায়, অন্যরকম চিন্তায়, যেটা স্বাভাবিক হওয়া উচিত ছিল তাতে আকৃষ্ট হয়, হতেই থাকে। ঠিক এখানেই আমরা এই অন্য রাজনীতির গল্পটাকে, হ্যাঁ গল্পই বলবো এখনো পর্যন্ত, কিন্তু সত্যিই তো অন্য দেশে হচ্ছে আমাদের কাছে গল্প। কিন্তু কে বলতে পারে এরকম কাহিনী যদি আমাদের ছুঁয়ে দেয়, আমরাও যদি অন্য রকম বার্তা পেয়ে যাই আমাদের চারপাশ থেকে, সেটাও তো একটা অন্যরকম কিছু হবে। এবং আমরা যেটা চাই বারবার করে যে মানুষ সাহসী হোক, মানুষ তার মতো করে ভাবুক, রাজনীতি অন্যরকম একটা সুর পাক, যে রাজনীতি সবার জন্য হবে, ভালো রাজনীতি হবে। দেখতে দেখতে বারবার এটাই মনে হচ্ছিল, এবং এত কিছুর পরেও আমাদের মনে হচ্ছে এটার উপরে যদি আলোকপাত করা যায়, এত চারপাশে এত নেতিবাচক বিষয় রয়েছে, তার মধ্যে এই ইতিবাচক বিষয়টাকে নিয়ে যদি একটু আলোচনা করা যায়, আসলে একটু আলোচনা করি, একটু চিনতে চেষ্টা করি এই বিষয়টাকে। এবং কেন চিনবার চেষ্টা করব? এই কারণে যে এই বিষয়টা চিনলে না আমাদেরও কে বলতে পারে কোথাও কোথাও আমরা একটু প্রেরণা পাবো, আমাদেরও এইরকম একটা ভাবনা ছুঁয়ে দিতে পারে। আলোচনা করবার জন্য এই মুহূর্তে যারা আমার সাথে আছেন, আসুন পরিচয় করিয়ে দিই প্রথমেই তাদের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন সমাজকর্মী ডক্টর উজ্জয়িনী হালিম এবং শিক্ষাবিদ ডক্টর মিরাতুন নাহার। আপনাদের দুজনকেই আজকের এই অনুষ্ঠানে স্বাগত। আমি উজ্জয়িনীর কাছেই প্রথম আসবো। উজ্জয়িনী, আপনি যে আমার অনুষ্ঠানে এসে বারবার করে বলেছিলেন যে আমাদের দেশের যে গণতান্ত্রিক ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনার মধ্যে পেশি শক্তি দিয়ে না, পেশি শক্তি, অর্থবল, এটা দিয়ে গণতন্ত্র ধাক্কা খায়। তা এই যে মামদানির যে
কাহিনীটা, মানে এখনো পর্যন্ত কাহিনী বলে মনে হচ্ছে, যে বিষয়টা আমাদের সামনে আসছে, কোথাও মনে হচ্ছে না যে আসলে যদি বিকল্প কিছু থাকে, আসলে আমি যদি তাতে লেগে থাকতে পারি, বোঝাতে পারি, তাহলে অন্যরকম একটা বার্তা মানুষের কাছে যায় এবং মানুষ এই বার্তাটাকে গ্রহণও করে। আমাদের দেশে এবং নিউ ইয়র্কের মতো একটা জায়গায় এটা হচ্ছে, আমাদের দেশে কি একেবারে অসম্ভব? এটা কোনোদিনই হবে না। আমরা এই রাজনীতিকদের মানে পেশি বহুল যে রাজনীতি, তার পিছনেই ছুটে যাব। মানে মানে আমি বুঝতে চাইছি যে ওটা এখানে কি এরকম কিছু সম্ভব? খুবই গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষত আন্তর্জাতিক স্তরে আমেরিকার মাটিতে যে ধরনের রাজনীতি আমরা দেখছি, তার আলোচনা আমাদের দেশের পরিপ্রেক্ষিতে হওয়া দরকার এবং হয়ও। কারণ আমাদের দেশের যারা বড় নেতারা তারা যখন বিদেশে যান, তারা সেখানে সভা করেন, সেখানকার মানুষেরা এসে তাদের বিভিন্ন ভাবে তাদের সমর্থনে কথাবার্তা বলেন ইত্যাদি। তো সেই জন্য যেটা আপনি শুরুতেই বলছিলেন যে বিদেশে যখন কোনো একটা কিছু এই ধরনের মামদানি যেখানে জিততে চলেছেন বা তিনি যে ক্যাম্পেইনটা করছেন, সেইটা সেটা যে একটা আজকের আমেরিকার যেখানে দাঁড়িয়ে আছে সেই জায়গাতে দাঁড়িয়ে এটা যে খুব বড় রকম করে দৃষ্টি আকর্ষণ করছে, এই জিনিসটা শুধু আমেরিকার জন্য গুরুত্বপূর্ণ নয়, আমার মনে হয় শুধু আমাদের দেশ নয়, সারা বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ। কারণ আজকে উনি যেটা আজকে দেখুন আমেরিকার প্রেক্ষাপটে কি একদিকে তো যে ধরনের সরকার আমেরিকাতে ক্ষমতাতে রয়েছে এবং যেখানে একটা যুদ্ধ যুদ্ধ আবহাওয়া সব সময়, যেখানে একটা একদম। যাকে আমরা দুদিন দুদিন পুঁজিবাদের আগে কথা আমি বলি। আমি আপনাকে বলি, দুদিন আগে ডোনাল্ড ট্রাম্প ওই নোবেল শান্তি পুরস্কার পাওয়ার জন্য খেপে উঠেছিল। এখন তিনি ফোকাস ঘুরিয়ে দিয়েছেন, তিনি এখন পরিষ্কার বলছেন একে আটকাতে হবে, যে কোনো ভাবে মামদানিকে আটকাতে হবে। এ কি করে মেয়র পদে এসে গেল? মানে সব উল্টো হয়ে গেছে আর কি। মামদানি যেটা করেছেন বেসিক্যালি উনি মানে একজন সোশ্যাল ডেমোক্র্যাট, মানে এবং এবং সেই জায়গা থেকে উনি যে বিষয়গুলোকে সামনে এনেছেন। নিউ ইয়র্ক আমি পড়ছিলাম 8 মিলিয়ন মানুষের শহর, 200-র বেশি ভাষায় মানুষ সেখানে কথা বলে, মানে কত মিশ্র একটা ডাইভার্সিটি সেখানে। সেইখানে যে বিষয়গুলো আপনিও বলছিলেন, যে বিষয়গুলো উনি সামনে এনেছেন, সেটা মানুষের থাকার সমস্যা, স্বাস্থ্যের সমস্যা, যাতায়াতের সমস্যা, যারা ইমিগ্রেন্টস হয়ে রয়েছেন তাদের একদম। সমস্যা, কাজকর্মের সমস্যা, এই বিষয়গুলো অর্থাৎ যেগুলো মানুষের জীবনের সত্যিকারের সমস্যা এবং যেগুলো নিয়ে অনেকাংশেই সর্বক্ষেত্রেই পুঁজিপতিরা ব্যবসা করেন, যেটা পুঁজিপতিদের ব্যবসার বিষয়। সেই জায়গাতে উনি একটা সোশ্যালিস্ট পার্সপেক্টিভ থেকে জাস্টিস, ইকুয়ালিটি এবং রাইটস এর কথা বলছেন এবং সেই দিক থেকে ওনার ক্যাম্পেইনটাকে উনি ডিজাইন করেছেন। আর তার জন্য উনি সমর্থনটাও পেয়েছেন দেখুন তরুণ প্রজন্মের, ওয়ার্কিং ক্লাসের, যারা ইমিগ্র্যান্ট ওখানে আমেরিকাতে, তাদের উনি সমর্থন পেয়েছেন। এখন ট্রাম্প বা অন্যদের ভালো নাই লাগতে পারে, কিন্তু তাদের ভালো না লাগাতে ওনার খুব কিছু এসে যাচ্ছে না, কারণ কারণ জনগণের একটা অংশ উনি যে ইস্যুগুলো সামনে এনেছেন সেই ইস্যুগুলোর সাথে একাত্মবোধ করছে এবং হয়তো এই ইস্যুগুলো অন্যরা কে সামনে আনছিল না, সেখানে উগ্র জাতীয়তাবাদ বা সংকীর্ণ জাতীয়তাবাদ বা অন্যান্য বিষয়গুলোকে সামনে এনে রাজনীতি হচ্ছিল। সেই ধরনের এবং শুধু আমেরিকাতে না, মোটামুটি আপনি দেখুন এক ধরনের নয়া ফ্যাসিবাদী রাজনীতির উত্থান, একটা যার পিছনে পুঁজিবাদের বড় রকম পৃষ্ঠপোষকতা রয়েছে, সেটা সমগ্র ইউএস বিশ্বেই দেখা যাচ্ছে। সেই শোনা যাচ্ছে কি? হ্যাঁ, এবার শোনা যাচ্ছে, মাঝে মাঝে আটকে যাচ্ছে। হ্যাঁ, এবার শোনা যাচ্ছে, সেইখানে বলুন। আমার মনে হয় যে একটা হ্যাঁ, একটা কেটে যাচ্ছে, একটা একটা যে মূল স্রোত তৈরি হয়েছে সেই স্রোতের বিপরীতে সাঁতার কেটে উনি মানুষের রোজকার জীবনের যে ইস্যুগুলো সেগুলোকে সামনে এনেছেন। তো উনি যদি পারেন, যে কথাটা আপনি বলছিলেন, আমাদের দেশে সেটা কেন সম্ভব নয়? কারণ মানুষের ইস্যুগুলো আমেরিকাতেও যা, আমাদের দেশেও তাই। তার একটু এদিক ওদিক হবে, তার মানে অর্থনৈতিক জায়গাগুলোর অল্প স্বল্প এদিক ওদিক হবে, কিন্তু খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, মানে মৌলিক মানবাধিকার আমেরিকাতে অন্যরকম আর ভারতে আলাদা সেটা তো নয়। ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস রয়েছে, মানে একদম সেই জায়গার থেকে বিষয়টা হচ্ছে আমাদের দেশের রাজনীতি যারা করছেন তারা এটাকে সত্যি মামদানির মতন কনভিনসিংলি একদম। জনসমক্ষে নিয়ে আসতে পারছেন কিনা, এবং মানুষকে কনভিন্স করতে গেলে নিজের ক্ষেত্রে যে অনেস্টি, যে সততা,
যেটা থাকা দরকার। আমি হারা জেতাটা বড় ব্যাপার না, যে ইস্যুগুলোর সাথে থাকা দরকার, যে লড়াইটাতে থাকা দরকার, সেটা উনি যথেষ্ট কম বয়স একজন রাজনীতিবিদ, তিনি যেভাবে মানে ওনার রাজনৈতিক জীবনের যে কার্ভ সেটা যদি দেখা যায়, উনি এই ইস্যুগুলো নিয়েই কাজ করছেন এবং আজকে হয়তো জিতছেন, নাও যদি জেতেন তাহলেও উনি হয়তো এই ইস্যুগুলো একদম নিয়েই কাজ থেকে যাবেন। করবেন। এইটার যে এর মধ্যে যে লেগে পড়ে থেকে কাজ করা, মানে মানুষকে উনি বিশ্বাস করাতে পেরেছেন যে উনি এই ইস্যুতে মানুষের পাশে থাকবেন। তো আমাদের দেশের পরিপ্রেক্ষিতে হয়তো এইরকম নেতৃত্বের একটা ভ্যাকিউম বা অভাব দেখা যাচ্ছে, যে কেউ কেউ হয়তো বলেন, একদম বলছেন না ব্যাপারটা সেরকম না, কিন্তু ফোকাসড ওয়েতে, ডিস্ট্রাকশনের রাজনীতির বাইরে দাঁড়িয়ে, স্রোতের বিপরীতে দাঁড়িয়ে মানুষের ইস্যু, মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান, চাকরি, সুরক্ষা, উনি পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন নিয়েও কথা বলছেন মামদানি, যে পুলিশদের একদম। অ্যাকাউন্টেবিলিটি থাকা দরকার, সেটা নিয়েও কথা বলছেন। এই ধরনের বিষয়গুলো নিয়ে কথা বলার রাজনীতিবিদদের সংকট আমাদের দেশে, এবং যারা বলছেন তাদেরও মানে ভিতর থেকে তাদের আন্তরিকতার প্রশ্নে মানুষ কনভিন্সড না। এই জন্যই হয়তো আমাদের দেশে এটা এখনো সেইভাবে আলোড়ন তুলতে পারেনি, কিন্তু তোলার যথেষ্ট উর্বর ক্ষেত্র আছে বলে মনে হয়। বেশ, আমি মীরাতুন্দির কাছে আসি। মীরাতুন্দি, উজ্জয়িনী বলছিলেন যে আহ, আহ, একটা শ্রেণীর অর্থ, মানে বিপুল অর্থ ব্যয় করা হচ্ছে মামদানিকে আটকাবার জন্য। ওখানকার মিডিয়া, বড় মিডিয়াগুলো পুরোপুরি বিরোধিতা করছেন, কারণ তারা চায় না যে এইরকম একটা মানুষ সামনে আসুক। আর মামদানি কি করছেন, আপনি যে কথাটা বারবার করে বলেন যে সামাজিক মাধ্যমকে ব্যবহার করতে হবে সহজ সরল ভাবে, সেটা মামদানি করে দেখিয়েছেন, যে সামাজিক মাধ্যমে ছোট ছোট বিষয়গুলো নিয়ে সাধারণ মানুষের বক্তব্য, সেটা নিয়ে উনি চলে যাচ্ছেন একদম অল্প খরচে, সাধারণ মানুষের যেটা চাহিদা সেটাকে নিয়ে জনমত গঠন করেছেন। যখন প্রথম নির্বাচনটা শুরু হয় ওই ফেব্রুয়ারি মাসে, শোনা যাচ্ছে ওনার মাত্র 2% ভোট প্রাপ্তি ছিল। একটু একটু করে লড়াইতে থেকে তিনি এর মধ্যেই 52%-এর উপরে ভোট প্রাপ্তি ঘটিয়ে ফেলেছেন। ফলে কোথাও কি মনে হচ্ছে যে আসলে ব্যবহার করতে জানে, যেটা উজ্জয়িনী বললেন, যে মানুষকে বোঝানো, মানুষকে কনভিন্স করানো যে আমি ভিতর থেকে এটা চাইছি, এই কনভিন্স করানো তো কি আমাদের রাজনীতিকরা অনেকটা পিছিয়ে, তারা যারা মানে অন্তত ভালো কিছু করতে চায় তারা সেভাবে কনভিন্স করাতে পারছে না মানুষকে। উজ্জয়িনী যে ছবিটা আমাদের কাছে তুলে ধরলো মামদানিরই বক্তব্য, জাহিন মামদানির কথাগুলো উল্লেখ করে করে, সেটা থেকে একটা ব্যাপার পরিষ্কার হলো, অনেকের সারা পৃথিবীতে আন্তর্দেশীয় চিত্রে সেটা খুব পরিষ্কার হয় না, স্পষ্ট হয় না, হঠকারিতার জন্য বা অসত্যবাদিতা বা অভিনয়কারিতার জন্য সেই দেশের নেতা, যাদেরকে আমরা দেখছি বারংবার, একজনকে দেখছি যাকে কখনো কখনো আমি একটু নিন্দাসূচক ভাষাতেই বলছি, দুরাত্মা বলে মনে হয়। এত বেশি অধিকার বোধ, এত বেশি নেতৃত্ব বোধ, এত বেশি আধিপত্য বোধ, যেন ওই দেশের কোনো কিছুই অভাব নেই, এরকম একটা ভাব, ধ্যান ধারণা সারা পৃথিবীর মানুষের কাছে তারা তুলে ধরেছে। উজ্জয়িনী সেটা স্পষ্ট করে বলল যে মামদানি কোন দিকটার দিকে সমস্ত মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছে। আমার কয়েকটা কথা মনে হচ্ছে মামদানির ভূমিকা থেকে, যেটা দুটো তিনটে কথা মনে হচ্ছে। এক হচ্ছে তুমি যেটা লিখেছো, বলতে চাইছো রাজনীতিক যে ছবি আজকে সারা বিশ্ব জুড়ে আমরা রাজনীতিকদের যে চরিত্র দেখতে পাই, খোদ ট্রাম্পকে নিয়েও, অন্যান্য কিছু উন্নত দেশ আছে সত্যি ভালো, সত্যি অন্যরকম, তাদের কথা বলছি না, কিন্তু আমেরিকা, চীন, এসব দেশের যে রাজনীতিকদের আমরা দেখতে পাই, যারা আমাদের দেশ ভিন্ন অন্য দেশে আন্তর্জাতিক ক্ষেত্রে তাদের যে পরিচয় আমরা পাই, আমাদের দেশ তো বটেই। অন্য রাজনীতিক কোথায় খুঁজতে পাওয়া যায়, কোথায় পাওয়া যায়? নেই। রাজনীতিক অথচ সত্যপন্থী, ন্যায়পন্থী, মানুষের কথা ভাবেন, দেশের মানুষের কথা ভাবেন, তাদের কোথায় অভাব সেটা দূর করার চেষ্টা করেন, এই রাজনীতিক আজকে একেবারে শূন্য, জিরো হয়ে গেছে সারা পৃথিবীর ক্ষেত্রে, বিশেষ করে কয়েকটা দেশের পরিপ্রেক্ষিতে, এবং আমাদের দেশে তো তার চূড়ান্ত উদাহরণ। রাজনীতিক, যথার্থ রাজনীতিক এদেশে আর নেই। সেরকম সময়ে এই রাজনীতিক যার পরিচয় আমরা পেলাম, অবশ্যই তার জিনেও আছে বলে মনে হয়। মীরা নায়ারের কথা তো আমরা একদম। জানি, তার জীবন জুড়ে যে লড়াই, যে যুদ্ধ তিনি করেছেন,
যুদ্ধই বলবো আমি এই জন্যে, কারণ একে মহিলা, তার উপরে তিনি শিল্পক্ষেত্রের মানুষ, এবং তার সবটাই ছিল পরীক্ষা নিরীক্ষা, সেগুলোর ক্ষেত্রে তিনি জয়লাভ করেছিলেন। তো জিন সবসময় কাজ করে না, কিন্তু এক্ষেত্রে জিন কার্যকর হয়েছে, ক্রিয়াশীল হয়েছে, এটাও একটা ভিন্নতর কথা। সব সময় দেখা যায় খুব প্রতিভাবান মানুষদের সন্তানরা উল্টো পথের যাত্রী হয়। এখানে দেখা যাচ্ছে সেটা একেবারে ভিন্ন ভিন্ন। রাজনীতিক যেমন তিনি, ঠিক তেমনি সন্তান হিসেবেও ভিন্ন ধরনের। মায়ের জিন বা বাবার জিন মা বাবার সূত্রে পেয়েছেন, কিছুটা পেয়েছেন, সেটাও কিন্তু খুব ভিন্ন মাত্রার। আমরা সাধারণত দেখতে পাই না। সারা পৃথিবীর বিখ্যাত মানুষদের খতিয়ান নাও, দেখতে পাওয়া যায় না যে তাদের সন্তানরাও তাদের মতন প্রতিভাবান অথবা জোরালো বার্তা দিতে পেরেছেন। এই দুটো দিক থেকে আমার তাকে মনে হলো যে সত্যিকার এই সময়ে নাড়া দেওয়ার মতন সংবাদ তিনি পরিবেশন করতে পেরেছেন। তার মাধ্যমে তার পরিচয়টাই আমাদের কাছে একটা বিশাল ভিন্ন রকমের সংবাদ। এটাতে আমার একটু মনে হয়, যদি ইতিহাসকে আমরা সাক্ষী হিসেবে গ্রহণ করি, ইতিহাস সাক্ষ্য দেয়, ইতিহাসে সবসময়ই এটা ঘটেছে, মারাত্মক কিছু ধ্বংসকারী মানুষ ওলটপালট করে দেওয়ার কাজ করেছে। আমাদের ভারতে ভয়ঙ্কর ধ্বংসকারী মানুষ এসেছে, এখনো এই মুহূর্তে রয়েছে, এবং সারা পৃথিবী জুড়েও তাই দেখা যায়। এই মুহূর্তে আমেরিকাতে আমরা দেখতে পাচ্ছি, চীন তো সবসময় বসে আছে কিছু না কিছু সেরকম কাজ করার জন্য। তো ফলে আমি দুটো দেশের নাম করছি বলে খারাপ লাগছে, তবুও আমার বিদ্যে বুদ্ধি কম, পাছে ভুল বলি বলে এদের কথাই বলছি। তো সেখানে দেখা যায় মারাত্মক ধ্বংস সৃষ্টি করা। আমরা খালি হিটলারের নাম করি, নাম করলে কিন্তু আরো বেশ কিছু মানুষের নাম করা যাবে। ধ্বংস করার জন্য কিছু মানুষের জন্ম হয় কিছু ভিন্ন ভিন্ন দেশে। আবার একই সঙ্গে সেই ধ্বংসের প্রতিরোধ করার জন্য একেবারে অভ্যুদয় ঘটে কিছু ব্যক্তিত্বের, যে ব্যক্তিত্বগুলো মনে হয় যেন চূড়ান্ত পরিস্থিতিতে শুধুমাত্র জয়ের বার্তা দেওয়া, সেই পরিস্থিতিকে রোধ করার জন্য, প্রতিরোধ করার জন্য তাদের অভ্যুদয় ঘটে। অভ্যুদয় মানে উদয় কথাটাকে অভ্যুদয় হিসেবে ব্যবহার করছি। এই মামদানি সেরকম একজন মানুষ, এবং এটা কিন্তু পৃথিবীর ইতিহাস যদি ঘাটি আমরা, তাহলে দেখতে পাই সর্বদেশে, সর্বকালে, সর্বত্র এই ব্যাপারটি ঘটেছে। আমেরিকার ভূমিকা, বিশেষ করে ট্রাম্পের মাধ্যমে আমরা যেটা পাই, আমাদের কাছে আসে, সেখানে যে কোনো অভাব আছে মানুষের একদম মধ্যে, কোনো দিক থেকে কোনো রকম অভাব আছে, সেটা বুঝতে দেওয়া হয় না। এমিগ্রান্ট আমাদের দেশের যারা ওখানে গিয়ে থাকে, আমেরিকাতে দেখবে সব থেকে বেশি বোধহয় অন্য ভিন্ন দেশের মানুষ আশ্রয় নেয়। কিসের জন্য আমার জানা নেই। আমার জন্য মনে হতো ওখানে বোধহয় সুখভোগ অনেক, অফুরন্ত সুখভোগ, অজস্র সুখভোগের সমস্ত ব্যবস্থা আছে, সেগুলো ভোগ করতে যায়, এবং যারা গিয়ে ওখানে থাকে তাদের প্রতি আমার খুব অত্যন্ত কি বলবো, খারাপ মনোভাবই পোষণ একদম আপনি এটা বারবার বলেছেন। হ্যাঁ, আমি অনুপম, আমি নিজে জানি ব্যক্তিগতভাবে, আত্মীয় স্বজনরা সব ওখানে গিয়ে থাকে, কি করে থাকে, তাদেরকে অত্যন্ত হীনমন্যতা নিয়ে থাকতে হয় ওখানে। ওরা তাই করে, ওদের সঙ্গে যে আচরণ করে, বা আমাদের ভারতবর্ষ কেন অন্য দেশেরও, আমি ভারতের কথাই বলছি, ভারতীয়দের প্রতি যে আচরণ ওরা করেন, সেই আচরণ কিছুমাত্র আত্মসম্ভ্রম বোধ আর ভোগ সুখে লিপ্ত মানুষ ছাড়া মেনে নিতে পারে না। একেবারে অত্যন্ত সমস্ত ক্ষেত্রে। আমি এমনও শুনেছি, এবং বিশ্বস্ত মুখে শুনেছি, ডাক্তার, আমারই আত্মীয় ডাক্তার, ডাক্তারি করতে দেয় না, তাদেরকে ওই সেবিকা টেবিকার মতো কাজ করতে দেয়। এরা ডাক্তারি কিছু জানে না, এতখানি হীন চোখে দেখা হয়। তৎসত্ত্বেও আমার দেশের মানুষরা, আমি কি বলবো, আত্মমর্যাদা, আত্মসম্ভ্রম বোধ নেই বলে ওখানে থাকে। তো তাদের কথা যদি ছেড়েও দিই, তৎসত্ত্বেও দেখা যায় একটা যে ভাবমূর্তি গড়ে তুলেছে এদের এখানকার রাজনীতিকরাই, ট্রাম্পের মতন রাজনীতিকরা, বিশেষ করে আগের দিকে আর যাবো না পুরোনো দিকে, সেটা কিরকম? সেটা হচ্ছে দাদাগিরি করতে সাংঘাতিক অভ্যস্ত। ওদের যেন কোনো অসুবিধে নেই, কোনো অভাব নেই, বিরাট একটা প্রাচুর্যের একটা দেশ, সে দেশের মানুষ সর্বপ্রকার সুখে রয়েছে। এবং ওরা কি করছে না, যে ইসরায়েল ইরানের মধ্যে সংঘর্ষ বেঁধেছে, সেখানে সংঘর্ষটা দূর করার জন্য এমন বার্তা দিচ্ছেন ওখানকার রাজনীতিক,
যে ওখান থেকে যেন সমাধান করার অধিকার একমাত্র তাদেরই আছে। অভিভাবকতা করছে। ভারত পাকিস্তানের মধ্যে যে সংঘর্ষ, সেই বিরতির ক্ষেত্রেও অভিভাবকত্ব করছে। অভিভাবকত্ব করার বা দাদাগিরি করার এই যে প্রবণতা, এই প্রবণতাটা আমাদের ভাবায়, যখন আমরা শুনছি মামদানির মাধ্যমে, বিশেষ করে একটু আগে উজ্জয়িনী সেটা খুব ভালো করে বুঝিয়ে বলেছে, কত রকমের অভাব, কত রকমের অসুবিধা। সেই অসুবিধার কথা কখনো বাস্তব চিত্র হয়ে আমাদের কাছে আসে না। আমরা মনে করি ওরে বাপরে, ওরা একেবারে সুখ সমৃদ্ধিতে ভরপুর হয়ে রয়েছে, এর বিরোধিতা মেটাচ্ছে, ওর বিরোধিতা মেটাচ্ছে, এই দোষের। কত ভালো মানুষ, কত রকম সুন্দর সততা নিয়ে এই কাজগুলো করছে। এরকম একটা যে ভানভনিতা দেখায়, সেটা মামদানি আসার পরে, জাহরিন মামদানি আসার পরে আমাদের কাছে একেবারে খলসা হয়ে গেল। কত অসুবিধা, এবং সেগুলো উনি বলছেন ওখানকার দেশবাসীর হয়ে, দেশবাসীর কাছ থেকে উনি যে সহযোগিতা, একদম সহমর্মিতা বা পরিষ্কার বলছেন যে সত্যটাকে চিনতে হবে, আপনারা সত্যটা চিনুন, এটা বাস্তব, স্বপ্নের তৈরি করবেন না। অনেক সমস্যা আছে, সেই সমস্যাটাকে চিনুন, সেই সমস্যার সমাধান করুন, তাহলে আপনারা সঠিক পথে যেতে পারবেন, দেশের মানুষকে আমি এই দিশা দেখাতে কথাটা পারবেন। বলেই শেষ করব। এই আমেরিকারই মতন, আমেরিকাতে যেমন বোঝা যায় না যে ওখানে কোনো কিছু মানুষের অসুবিধা আছে বলে, ঠিক তেমনি কিন্তু ভারতবর্ষ, আমাদের এই ভারতবর্ষ, এই যে ভারতবর্ষের আমেরিকার সঙ্গে কোনো তুলনা হয় না। ওদের যে অসুবিধার, আমাদের অসুবিধার, মানুষের অসুবিধার সঙ্গে কোনো তুলনা করা যায় না। অথচ এই ভারতবর্ষও কিন্তু এরকম একটা ভাবমূর্তি অন্য অন্য দেশে, অন্তর্দেশীয় ক্ষেত্রে দেয় যে এখানে যেন কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। ভারতবর্ষ এমন মহান দেশ, যে দেশে মানুষের কোনো অভাবই নেই, অসুবিধা নেই, কারণ কোনো অসুবিধার কথা এরা বলেই না, কখনো মুখে আনে। এরা শুধু কি করে, নিজেদের মধ্যে দলাদলি করে, এ ওকে গালাগালি দেয়, ও ওকে গালাগালি দেয়, এ ওকে খারাপ বলে, ও ওকে ভালো বলে, এইভাবে কাজগুলো করে। রাজনীতিকের এই চেহারাটাই এখানে দেখা যায়, এবং এরা মনে হয় সম্ভবত আমেরিকার মতন দেশকে অনুকরণ করে, যে আমাদেরও এইভাবে দেখাতে হবে ভাবমূর্তি, ওরা আমাদের পাশে আছে, আমরা এই ভাবমূর্তিটা গড়ে তুলতে পারবো। কি সাংঘাতিক মূর্খতা, সেটা আমার মনে হয়। আর আরেকটা কথা বলে এই ক্ষেত্রে শেষ করব, সেটা হচ্ছে, যেহেতু মামদানি, জাহরিন মামদানি, একদম আর তার বাবার নাম, বাবা হচ্ছে মাহবুব মামদানি, সে তো মেহবুব এক্ষেত্রে মামদানি। একটা ধর্ম পরিচয়ের কথা উঠতে পারে। একদম উঠছে, আমার গোটা গোটা পৃথিবী মানে উঠেছে, বা সর্বত্র এই কথা উঠছে মিরাতুন্ডি। উঠবেই, তাকে নিরস্ত করার জন্য এই একটা পয়েন্ট উঠবে। আমি সেখানে আমার একটা নিজস্ব ধ্যান ধারণা অনুযায়ী বলতে চাই, সেটা হচ্ছে ওই জাতি ধর্ম পরিচয় ওইভাবে দেখার দিন ফুরিয়ে গেছে। আমার মনে হয় আজকে পৃথিবীতে দুটো জাতি আমরা মানব। এটা আমার কথা, আমার নিজের ভাবনা। দুটো জাতি আছে বলে মানুষের মধ্যে আমরা মানব। সেই দুটো জাতি হলো ভালো মানুষ আর মন্দ মানুষ। একদম মানুষ নামক জাতির দুটো রূপ, দুটো জাতি ভাগ যদি করি, সেই ধর্মের ভিত্তিতে নয়, নৈতিকতার ভিত্তিতে। ভালো মানুষ, মন্দ মানুষ। যদি বলো ভালো মানুষ কাকে বলবো, আমি তারও সংজ্ঞা দিয়ে দিচ্ছি, দিয়ে শেষ করছি। ভালো মানুষ যিনি ন্যায়ের পক্ষে থাকবেন, আর মন্দ তিনি শুধু অন্যায় করে যাবেন, অন্যায়ের পক্ষে থাকবেন। প্রশ্ন হবে, ন্যায় বলতে আপনি কি বোঝাচ্ছেন, অন্যায় বলতে আপনি কি বোঝাচ্ছেন, পরিষ্কার করে বলুন, সেটা আমি বলছি। ন্যায়ের পক্ষের মানুষ, ভালো মানুষ, তিনি নিজের মন্দ হবে ভেবেও অন্যের ক্ষতি হওয়ার কথা ভেবে যে কাজ করেন না। ন্যায়পন্থী মানুষ, ভালো মানুষ। আমার মন্দ হতে পারে, কিন্তু সেই কাজের দ্বারা অন্যের ভালো হবে, আমি সেটা মেনে নেব। আমি তাহলে ন্যায়পন্থী মানুষ, ভালো মানুষ বলে গণ্য হব। মন্দ মানুষ, অন্যায়পন্থী মানুষ কারা, অসত্যপন্থী মানুষ কারা, এটা বলে শেষ করবো, ঘড়ি দেখতে হবে না। তারাই যারা নিজের মন্দ হবে জেনেও, বা নিজের ভালোর কথা না ভেবে অন্যের ভালোর কথা ভেবে কাজ করে, নিজের মন্দ হবে বুঝেও অন্যের ভালোর জন্য কাজ করতে পারে, তারাই হচ্ছে কাজ করে না শুধু নিজের ভালো, ভুল বললাম, নিজের ভালোর কথা ভেবে অন্যের মন্দ করাতে কিছুমাত্র দিকপাত করে না, কিছুমাত্র দ্বিধান্বিত হয় না।
তারা হচ্ছে মন্দ মানুষ, তারা হচ্ছে অন্যায়পন্থী মানুষ, তারা অসত্যপন্থী মানুষ। আবার রিপিট করছি, আমার ভালো হবে ভেবে অন্যের মন্দ করতে আমি কুণ্ঠিত যদি না হই, তাহলে আমি মন্দ মানুষ। তা আমার মনে হয় মানুষকে এখন এই দুটো এই জাতি